আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 1 নম্বরের সমাধান। এখানে বলা আছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা বলতে পরপর দুটি জোড় সংখ্যা ধরে নিলাম আমরা। ধরি হলো এ সমান সমান 2 আর বি সমান সমান 4। দুটি পরপর জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা। এখন দেখি ক নম্বর অপশনের ফলাফল কত আসে। একে কতে আছে হলো a স্কয়ার প্লাস 1। তাহলে এর মান আমরা বসাই দিই 2 স্কয়ার প্লাস 1 সমান সমান 2 দুগুণে 4 যোগ 1 সমান সমান 5। তাহলে দেখো আমাদের কয়ের মান আসলো 5। 5 একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আমাদের চাইছে যে নিচের কোনটি বিজোড় সংখ্যা। যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে কি এটার ফলাফল কত? বিজোড়। তাহলে একের ক। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অপশনে যাই। 2 নম্বর সমাধান দেখি। 2 নম্বরে বলছে এ বি সি ও ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? আগে দেখি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 ডট ডট ডট, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে পরপর সংখ্যা, পরপর হয়তো বলে 1 2 3 অথবা বলতে পারি 2 3 4। হ্যাঁ, এগুলো হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। পরপর সংখ্যাকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এ বি সি ও ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ধরে নিই, আমরা ধরি এ সমান সমান হলো 1, হ্যাঁ, বি সমান সমান 2, সি সমান সমান 3 আর ডি সমান সমান হলো তো 4। আমরা ধরে নিলাম। হ্যাঁ, তাহলে কয়ের মানটা বের কি? কয়ের ফলাফল কত আসে? এ বি সি ডি মান বসাতে এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4। গুণ করলে কত হয়? 3 4 12, 12 দুগুণে কত? 24। তাহলে 24 একটা পূর্ণবর্গ সংখ্যা না, আমরা জানি, তাই না? তার মানে 1 এর ক হচ্ছে না, 2 এর ক নম্বর অপশন কি হবে না। তাহলে দেখো এবিসিডির মান কত পেলাম আমরা? 24। এবিসিডির সাথে 24 সাথে যদি 1 যোগ করি কত হয়ে যায়? 25, কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে এই দেখো আমাদের হচ্ছে কত? তাহলে 2 এর গ নাম্বার। 2 এর গ, এবিসিডির মান 24, তার সাথে 1 যোগ আছে, তাই না? তাহলে এর মান 25। তাহলে কি হবে? 2 এর আমাদের গ নাম্বারটা হবে। ঠিক আছে, 2 এর গ। আচ্ছা, 3 নম্বর অপশনটা আমরা দেখি। 3 কি আছে? 3 নম্বর, নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে কি বুঝি আমরা? অমূলদ সংখ্যা মানে হলো যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, তারাই হলো অমূলদ সংখ্যা। আমরা যদি একটু জানি যে পি বাই কিউ আকারে যেসব সংখ্যাকে প্রকাশ করা যাবে তারাই হবে মূলদ সংখ্যা, যেখানে কি হবে? যেখানে লিখতে পারি পি ও কিউ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা। এবং কিউ ইজ নট শূন্য, কিউ এর মান শূন্য হওয়া যাবে না। কারণ হলো কি? তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দেওয়া যায় না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। যে তাহলে পি ও কিউ কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, তাহলে যেসব সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো তারাই হলো মূলদ সংখ্যা। আর যাদেরকে আমরা পি বাই কিউ দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো না তারাই হলো অমূলদ সংখ্যা। এখন দেখি আমরা 3 এর কোনটা হয়, তাই না? 3 এর ক দেখি। ক নম্বর কি আছে? √64 ঘনমূল, তাই না? আর 36 এর বর্গমূল কয়ের নাম্বার, তাই না? 64 এর ঘনমূল করলে কি হয়? 4 হয়, তাই না? এটা তো আমি ক্যালকুলেটরে 4 ঘনমূল দিলেই 4 পেয়ে যাবো। আর 36 এর বর্গমূল করলে কি পাবো? 6 পাবো। তাহলে এটা মূলদ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, তাই না? এই সংখ্যাটাকে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। তার মানে এটা হবে না, ক হবে না। খ আমরা দেখি কি হবে। খ নম্বর আছে √32 আছে √64। দেখো 32 দুগুণে কত? 64, তাই না? আমরা যত লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, যত সংক্ষেপে। √32, দেখো √32 আমি রেখে দিলাম, 64 দিয়ে ভাঙলাম, তাই না? 2 গুণ 32 সমান সমান √32। এখান দেখো √2 ইন্টু
32, এটা কেটে দিলাম। তাহলে থাকে কি, উপরে কিছু থাকে তাই না, 1/√2। তাহলে দেখো উপরে কিন্তু পূর্ণ সংখ্যা, নিচে কিন্তু পূর্ণ সংখ্যা না, তাই না? তার মানে এটা একটা অমূল্য সংখ্যা। তাহলে কারণ এটা কি, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। তাহলে আমাদের এটা হচ্ছে কি 1/√2 আছে, এটার ফলাফল। তাহলে আমাদের হতে কত হচ্ছে, তাহলে 2 এর হলো খ, 2 এর না 3 এর কত, 3 এর হলো খ নম্বর অপশন। হ্যাঁ, 3 এর খ। আচ্ছা, এইবার আমরা 4 নম্বর অপশনে যাই, তাই না? এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, তাই না? এত এর বর্গমূল ধরো 4 ক্যালকুলেটর তুমি দেখবা 0.0025 করলে কত আসবে, 0.05। বর্গমূলের পরে 4 ঘর থাকলে দশমিক পর 2 ঘর হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এর ফলাফল হলো কত, 0.05। এখন এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, আবৃত্ত দশমিক। প্রথম ক নম্বর অপশন আছে আবৃত্ত, ক নম্বর কি আছে, আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, দশমিকের পরে কোনো একটা সংখ্যা বারবার আসবে, বারবার। যেমন 2.3333, তাই না? এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি, 2.3 এর পৌনঃপুনিক। এই 3 সংখ্যাটা বারবার আসতেছে, এইগুলো হলো হ্যাঁ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা, দশমিকের পরে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, তাই না? দশমিকের পর অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট, তার মানে এটা কি, এটাকে আবৃত্ত দশমিক সংখ্যা, বুঝলাম জিনিসটা, তাই না? এখানে কি দশমিকের পর অঙ্ক সংখ্যা কি আসতেছে, অনেক আসতেছে, যে 5 বারবার আসতেছে এমন কোনো অপশন না, তাই না? তার মানে আমাদের এটা ফল হলো এটা। তাহলে আবৃত্ত দশমিক হবে না। আবৃত্ত দশমিক মানে কি, একই সংখ্যা বারবার আসতেছে। হ্যাঁ, বারবার আসলে দেখো 3 বারবার আসতেছে। কোনো সংখ্যার ভাগ দিলে যদি দেখো যে ভাগফলের এখানে দশমিক পরে 3 বারবার আসতেছে, তার মানে 2 এই বারবার আসার কারণে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছি এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, এই জন্য আবৃত্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু তেমন কোনো অপশন নাই। হ্যাঁ, তারপর এটা দেখি কি আছে, অনাবৃত্ত অসীম দশমিক। অনাবৃত্ত অসীম দশমিক কাকে বলে, আমরা অনাবৃত্ত অসীম দশমিক শিখাই। অনাবৃত্ত অসীম দশমিক 2.3, 4, 2, 1 ... দেখো অনাবৃত্ত মানে কি, আবৃত্ত হচ্ছে না। আবৃত্ত মানে কি, কোনো একটা সংখ্যা এক বা একাধিক, হয়তো এক সংখ্যা, এক অঙ্ক বা 2 অঙ্ক মিলে হ্যাঁ সংখ্যা বারবার কোনো কিছু আসতেছে না, তার মানে হলো অসীম। সংখ্যাটা হলো কি অসীম না, ... হলে অসীম। অসীম অনাবৃত্ত মানে কোনো আবৃত্ত আসে নাই, কোনো সংখ্যা বারবার আসে নাই। হ্যাঁ, তাহলে এটা হলো অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। দশমিক থাকলে দশমিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে না। আর হলো অসীম দশমিক। অসীম দশমিক সংখ্যা, এটাও অসীম দশমিক সংখ্যা। অসীম সংখ্যা দশমিক আছে, অসীম দশমিক সংখ্যা। আর আছে সসীম দশমিক সংখ্যা। দশমিকের পর অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, গণা যায়, তাহলে হলো সসীম দশমিক সংখ্যা হবে সেটা। যেমন এখানে আমাদের অঙ্কে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা আছে, 2টা আছে, গণা যাচ্ছে, তাই না? দশমিকের পর অঙ্ক সংখ্যা 2টা আছে, তাহলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি গণা যায় সেটা হলো সসীম দশমিক। আর অঙ্ক সংখ্যা যদি গণা না যায় তাহলে হলো অসীম দশমিক। হ্যাঁ, তাহলে আমাদের এটা আনসার হচ্ছে কত, 4-এর ঘ নম্বর, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা 5 নম্বরে যাই। 5 কি বলছে, এ বি সি 3টি বাস্তব সংখ্যার উপাদান। হ্যাঁ, এ বি সি 3টি বাস্তব সংখ্যা হলো কি, সকল মূলদ ও অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখানে প্রথম দেখো অপশনে কি আছে, আমরা জিনিসটাকে বুঝি, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0। এটাতে কি বোঝায়, 0 থেকে এ, বি এর মান বড়, বি বড়, অথবা বি এর মানটাও যে থাকবে সেই বড়, এবং বি থেকে হলো এ বড়। তাহলে আমরা ধরে নেই, ধরো এটার মান, বি এর মান ধরলাম, বি সমান কত, বি সমান ধরো 1 ধরলাম, আর এটার সমান কত ধরলাম আমরা, 2 ধরলাম। ঠিক আছে, এর মান 1, বি এর মান 2। এখন আর সি এর মান 0 থেকে ছোট, তাহলে ধরি, তাহলে আচ্ছা ধরি সি সমান কত, ধরি সি সমান -1। সি এর মান লিখলাম -1, ধরে নিলাম। সি এর মান যদি 0 থেকে ছোট, ধরো -1 ধরলাম, -2 ধরলাম, ইচ্ছা একটা ধরলেই হবে। নিচের কোনটি সঠিক, প্রথমে লেখছে এসি সমান বিসি। এসি সমান বিসি। আচ্ছা, এসি এর মান কত,
তো এসি সমান সমান বিসি, ক নম্বর অপশন, তাই না? আচ্ছা, এর মান কত ধরছি আমরা? এর মান হলো 2, তাই না? সি এর মান -1 গুণ দিলাম, সমান সমান বি এর মান কত? 1। আবার দেখো সি এর মান কত? -1। তাহলে -2 সমান সমান -1। এটা কি সম্ভব? -2 কি -1 এর সমান হয় না, তার মানে 1 কি হবে না। তারপর চলে যায়, দেখো এসি গ্রেটার দেন বিসি, এসি গ্রেটার দেন বিসি, খ নম্বর 5 খ দেখি আছে এসি গ্রেটার দেন বিসি। হ্যাঁ, এ দেখো এসি, দেখি এসি অপশন দিছে গ্রেটার দেন বিসি, আমরা মানটা বসাই দেখি। হ্যাঁ, এর মান কত? এর মান হলো 2, সি এর মান -1, গ্রেটার দেন বি এর মান কত? 1, আর সি এর মান কত? -1, তাই না? এর মান -1, তাহলে -2 ইজ গ্রেটার দেন -1। -2 কি -1 এর চেয়ে বড়? অবশ্যই না, তাই না? কারণ সংখ্যা রেখায় কি, সংখ্যা রেখায় আমরা জানি যে যত বামে থাকে সে তত ছোট, তাই না? -1 এর বামে -2 আছে, তার মানে কি -2 হলো ছোট, কিন্তু এখানে দেখাচ্ছে কি -2 বড়, তার মানে কি খ হচ্ছে না। এবার আমরা গ নম্বর অপশনটা দেখি, গতে কি আছে দেখি। গতে আছে এসি লেস দেন বিসি, তাই না? এ সি লেস দেন বিসি, এর মানটা আমরা বসা দিই। এর মান কত আছে? 2, সি এর মান কত? -1, লেস দেন বি এর মান কত? 1, সি এর মান কত? -1, তাই না? তাহলে কত এখানে? -2 লেস দেন -1। তাহলে কি আমরা একটু আগে দেখালাম, তাই না? -1 কি -2 ডানে কি অবস্থিত না সংখ্যা রেখা, তাহলে -1 হলো বড়, তাহলে কি এটা সত্য, তাহলে ঠিক আছে। তাহলে গ নম্বর হবে 5 কি হবে? 5 গ। এরপরে আমরা দেখি নাম্বার 6। নাম্বার 6 কি আছে? 0.99973 ... মানে এটা কি সংখ্যা? এটা অসীম, দেখছো ডট ডট থাকলে অসীম, অসীম মানে শেষ নাই, দশমিকের অঙ্ক সংখ্যা শেষ নাই, এর বলে অসীম। অসীম, এটা কি কোনো সংখ্যা রিপিট হচ্ছে বারবার হচ্ছে না, তার মানে অনাবৃত্ত দশমিক সংখ্যা। যাই হোক, এখানে বলছে যে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি? আচ্ছা, 3 দশমিক স্থান পর্যন্ত যদি কোনো মান চায়, আসন্ন মান যদি চায়, তাহলে দশমিকের চতুর্থ যে সংখ্যাটা আছে, দশমিকের 1 2 3 4, এই সংখ্যাটা 5 অথবা 5-এর বড় হইলে, 5 অথবা 5-এর বড় হইলে আমরা তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে বাকি সংখ্যাগুলো লিখবো না, প্রায় লিখে দেবো আসন্ন মান বললে। আর যদি বলে যে 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয়, 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তাহলে শুধু আমরা দশমিক পর 3 করে নেব। এই সংখ্যাটা, পরবর্তী সংখ্যাটা 5-এর বড় বা সমান হইলেও এর সাথে আমরা 1 যোগ করব না। যদি আসন্ন মান কথা বলে তাহলে আমরা 1 যোগ করব, ঠিক আছে? তাহলে দেখো দশমিকের পর 3 ঘর বলছে, 3 ঘর, এখানে কত? দশমিকের পরে আসন্ন মান বললে কি বলবো? 3 ঘর বলছে, তাহলে চতুর্থ অঙ্কটা কি আছে দশমিকের পরে? এটা 7। এটা 5 অথবা 5-এর বড় হলে তাহলে 1 যোগ করবো, তাহলে এদিকে 7 আছে, এর সাথে আমরা 1 যোগ করি, এখানে কত হবে? 9 আর 1 কত? 10, 10-এর 0 হাতে কত? 1, এটার সাথে করি 10, এখানে 9 এর সাথে 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে কত? 1, 9 এর সাথে 10 যোগ করলাম, 1 যোগ করলাম, কত হলো? 10, 10-এর 0 হাতে কত? 1, 1 এই যে 0-এর সাথে যোগ হয়ে 1 হলো, তাহলে আমাদের কি হলো? 1.000, তাই না? দেখো কোনটা হয় অ্যান্সার? এই যে গ নম্বর 6-এর গ নম্বর 1.000, নাম্বার 7, নাম্বার 7-এ যাই তাহলে। হ্যাঁ, নাম্বার 7 নম্বর প্রশ্ন চলে যায়, আছে কত? 0.053 পর পৌনঃপুনিক, তাই না? এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? সাধারণ ভগ্নাংশ মানে কি? লব বাই হরাকার। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এগুলা সংক্ষিপ্তভাবে আমরা যা শিখেছি। হ্যাঁ, প্রথমে সম্পূর্ণ যে আছে এই অঙ্কগুলো নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা আমরা লিখবো প্রথমে, ঠিক আছে? এই যে ভগ্নাংশের উপরে লিখবো 053, তার মানে 53 সংখ্যাটা, ঠিক আছে? লিখবা, লেখার পরে পৌনঃপুনিক, যার উপর পৌনঃপুনিক আছে, হ্যাঁ, এই যে 3-এর পর পৌনঃপুনিক আছে, দেখছো?
যে সংখ্যার পর পৌনঃপুনিক থাকবে তার বামে অঙ্কগুলো নিয়ে যে সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করবো। দেখো বিয়োগ করলাম 3, এই যে পৌনঃপুনিকের বামে বলছি যে অঙ্কগুলো থাকবে তাদের নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে কত হয় 0, 5 আছে, 0 তোর বামে 0 কোনো মূল্য নাই, তাহলে 5 লিখে দিলাম, হ্যাঁ আনসার লিখলাম। এইবার পরবর্তী স্টেপ হলো যে যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে, কয়টা সংখ্যার পৌনঃপুনিক আছে? একটা, শুধু কত আছে? 3। একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে একটা 9 দ্বারা আমরা কি করব? ভাগ দিব, ঠিক আছে। তারপরে পৌনঃপুনিকের বামে এবং দশমিকের ডানে যতগুলা অঙ্ক থাকবে 9-এর পরে ততগুলা শূন্য দিব আমরা, ঠিক আছে। কি বললাম? তাহলে যতগুলা পৌনঃপুনিক, যে সংখ্যার পর পৌনঃপুনিক আছে তার বামে, হ্যাঁ, আর দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে 9-এর পরে আমরা ততগুলা কি দেব? শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখি বিয়োগ করি, ফলাফল কত হয়। 53-তে 5 বার দিল হয় 48, আর নিচে আছে কত? 90। আমাদের 48 এবং 90 দুইটাই 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই না? দেখি আমাদের অপশনে কি কি আছে। 7-এর, তাই না? 7-এর আছে একটা 24/45। দেখো 2টা যদি কাটি 24 দুগুণী কত? 48, আর হলো 45 দুগুণী 90 সমান সমান কত হয়? 24/45। আমাদের এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য ছিল, তাই না? আমরা কিভাবে হিসাব করব? অনেক সময় দেখবা পরবর্তী একটা অঙ্ক হয়তো আসবে। আচ্ছা 28 কত? 12, তাই না? 3 দ্বারা বিভাজ্য, আর 0 আর 9 যোগ করলে কত হয়? 9 হয়, তাই না? ওই যে আমরা শিখছি না, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 16 48 হইতো, আর হলো 3 30 90 হইতো। তারপর আবার কাটাকাটি যাইতো, যেহেতু আমাদের অপশনে 24/45 দিছে তাই আমরা 2 দিয়ে কাটলাম, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 7-এর ঘ 24/45। 7-এর ঘ কত? 24/45। 7-এর ঘ হয়ে গেল। এইবার নেক্সট 8 নম্বর প্রশ্ন, নাম্বার 8। 8 নম্বর দেখো 0. আরেকটা পৌনঃপুনিকের অঙ্ক 0.234। এটার পরও পৌনঃপুনিক, এটার পরও পৌনঃপুনিক, প্রথমটার শেষটার পর পৌনঃপুনিক আছে, হ্যাঁ। এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? মানে একই কথা, এর ঠিক আছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে উত্তর, হ্যাঁ। তাহলে আমরা এটা আবার ভাঙি, ভাঙার নিয়ম কি শিখলাম এইখানে করি, হ্যাঁ। প্রথমে কি লিখবো? অঙ্কগুলো নিয়ে যে সংখ্যা গঠিত হবে সেটা লিখবো আমরা। প্রথম কি আছে? 2 3 4, তাই না? 234। তারপরে কি বিয়োগ করবো কি এখান থেকে? পৌনঃপুনিকের বামে যে অঙ্কগুলা থাকবে, পৌনঃপুনিকের বামে দেখো পৌনঃপুনিক আছে 2-এর পর, তাই না? এর বামে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যা এখান থেকে আমরা বিয়োগ করব। এখানে পৌনঃপুনিক 2-এর বামে কোনো অঙ্ক নাই, শুধু 0 আছে। 0 বিয়োগ করা যা না করা যা, বিয়োগ আমরা করলাম না, ঠিক আছে। আর বিয়োগ এরকম করলাম, করা যা না করা যা। আচ্ছা ধরো দিলাম, হ্যাঁ, বোঝার জন্য। তারপরে কতগুলো সংখ্যার পৌনঃপুনিক আছে? এখানে একটার পর, এখানে একটার পর, তাই না? 2টার পরে। কিন্তু যে মাঝের সংখ্যার পর পৌনঃপুনিক দিতে হবে না, ফার্স্টে আর লাস্টে যদি থাকে মাঝের গুলোর পর দেওয়া লাগে না, দিলেও হয় না দিলেও হয়, হ্যাঁ। দোয়া থাকলেও হবে, না থাকলেও হবে। দেখো মূলত দোয়া লাগে না, ফার্স্টে আর লাস্টে থাকলে মাঝের গুলা পৌনঃপুনিক, না থাকলেও তাহলে সবগুলো হবে। তাহলে সবটা এই যে 9, যতগুলো সংখ্যার পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা ভাগ, আমরা তো জানি, হ্যাঁ। তাহলে 1টা 2টা 3টা 9 দ্বারা ভাগ। তারপরে নিয়ম হলো কি? পৌনঃপুনিকের বামে আর দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে 9-এর পরে ততগুলো শূন্য দিব। এখানে দশমিকের ডানে এবং পৌনঃপুনিক 2-এর বামে কোনো অঙ্ক নাই, এজন্য কোনো 0 আর বসবে না, এটাই। এরপর আমরা কাটাকাটি করি, 234 999। এখন দেখো এটা বিজোড় সংখ্যা, তাই না? এটা জোড় সংখ্যা 4, এটা হলো কি একক স্থানাঙ্ক, এটা বিজোড়, তারপর এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা যাবে কিনা আমরা দেখো। 3 দ্বারা নিয়ম কি? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে আছে 234, তাহলে 234 2 যোগ 3 যোগ 4 সমান কত হয়? 2 আর 3 5 আছে কত? 9। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, আর এটা তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? আবার আরেকটা জিনিস শিখছি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেহেতু এটার অঙ্কগুলোর যোগফল 9 হয়েছে, আর এবার এদের অঙ্কগুলোর যোগফল কত আছে? 27। এটাও 9 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে আমরা 9 দিয়ে কাটাকাটি করি একবারে। 9 দিয়ে কাটাকাটি করলে দেখো কত হয়? আমরা ক্যালকুলেটর তোমরা ভাগ দিতে পারো। 9 দিলে কাটাকাটি করা, 9 দুগুণী কত? 9 এটা 30 কয়বার যায়? 2 বার যায় না?
9 দুগুণী 18, তাই না? 18 5 থাকে, 5 23 থেকে 18 চলে গেলে থেকে কত 5, তাহলে 5 এই জায়গাগুলো কোথায় 54, 54 ভিতরে 9 কয়বার যায় 6 বার, 6 9 54, 9 দা কাটা করে রেখে দেয়, 9 এটা ভিতরে একবার যায়, এটা একবার। আমাদের অ্যান্সার হলো 26/111, 26/111, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হলো কত 26/111 অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা যাই, পরে 9 নম্বর অঙ্কে চলে যাই, আমাদের 9 নম্বর অঙ্কে যাই। 9 নম্বর দেখো 0.45 অনুপনিকটা সমান কত? আমরা এগুলো 3 পদে 3টা অঙ্ক দেখাচ্ছি। আবার লিখি প্রথমে কি লিখবো, পূর্ণপূর্ণিক জোটের সংখ্যা, প্রথমে অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যাটা আমরা লিখবো। এখানে কি হয় 45, তাই না? ওইটা লিখলাম। তারপরে স্টেপটা হলো কি, স্টেপ হলো পৌনঃপুনিকের বামে, পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বামে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে গঠিত যে সংখ্যাটা হবে সেটা বিয়োগ করবো, তাই না? এখানে কি করব, আছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা 4, তাই না? এর বামে কোনো সংখ্যা আছে শুধু 0, তাই না? 0 লিখলাম না, বাদ দিলাম, হ্যাঁ 0 লিখলাম না। তারপরে যতগুলো সংখ্যার পর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা কি করবো, ভাগ দেবো, তাই না? কটার পর আছে 1টা 2টা, তাই না? 2টা 9 দ্বারা ভাগ। তারপরে পৌনঃপুনিকের বামে এবং দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকে 9 এর পরে ততগুলা শূন্য দিতে হয়। যেহেতু এখানে এই যে পূর্ণসংখ্যা সংখ্যা 4 এর বামে এবং দশমিকের ডানে কোনো অঙ্ক নাই, তাহলে আমাদের 0 দিতে হবে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে ভিতরে কাটাকাটি করি, যেহেতু আমাদের অ্যান্সারে 35/99 কি আছে, নাই, তাই না? তাহলে আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে 9 দা কাটাকাটি যায়, তাই না? 5 নং 45, 9 11 99, 9 না, তাহলে কত দেবো আমরা কাটলাম কত দিয়ে, 9 দিয়ে কাটলাম, তাই না? 9 11 99, 5 নং 45, আসলে কত হয় ফলাফল হয় 5/11, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে, এই যে এটা হয়ে যাচ্ছে 9 এর খ 5/11। এবার চলে যাই আমরা 10 নম্বরে, দেখো নাম্বার 10, 234 কত 2.34 এর পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কত, তাই না? দেখি আমরা পরে সম্পূর্ণ সংখ্যা লিখি, কত 234। বলছিলাম না প্রথমে অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যাটা লিখবো, তারপরে লিখবো কি পৌনঃপুনিক, যার উপর পৌনঃপুনিক আছে, হ্যাঁ এই যে পৌনঃপুনিক, তার বামে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে গঠিত সংখ্যাটা বিয়োগ করতে হবে এই সংখ্যা থেকে। 234 থেকে বিয়োগ করবো কত, পৌনঃপুনিকের বামে যে অঙ্ক থাকবে আছে 2 আর 3, তাহলে 2 আর 3 নিয়ে সংখ্যা গঠিত হচ্ছে কত 23 লিখলাম, বিয়োগ করলাম। এবার লিখবো যতগুলো অঙ্কর পর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দ্বারা ভাগ, একটা আছে একটা 9। এবার দেখো দশমিকের পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বামে এবং দশমিকের ডানে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো কি 9 এর পরে শূন্য দিতে হবে। আছে কয়টা, একটা আছে না? পৌনঃপুনিক যুক্ত সংখ্যার বামে এবং দশমিকের ডানে একটা অঙ্ক আছে 3, তাই না? পৌনঃপুনিক সাথে 9 এর পর একটা শূন্য হবে, হ্যাঁ? এবার দেখি ফলাফল কত হয়, 234 থেকে 23 বাদ দিলে কত হয়, 211 হয়, তাই না? 211, আর নিচে কত থাকে 90, তাই না? 2 আর 1 3, 3 আর 1 4, তাই না? এটা 3 দ্বারা বিভাজ্য হয় না? দেখো আমাদের এই অপশন এটা আছে কিনা, দেখো 211/90 আছে, তাই না? এটা 10 এর খ নম্বর অংশ, দেখছো 10 এর খতে। এইবার আমরা চলে যাই 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর হচ্ছে কি বিয়োগ, তাই না? পৌনঃপুনিক যুক্ত বা আবৃত্ত সংখ্যার বিয়োগ, তাই না? দুইটা আবৃত্ত দশমিক সংখ্যার বিয়োগফল কত? আচ্ছা, এই ধরনের যে আবৃত্ত দশমিক সংখ্যার বিয়োগ করতে হলে তাদেরকে সদিশ করে নিতে হয়। সদিশ করার পদ্ধতিটা হলো যে লিখলাম, প্রথম সংখ্যাটা কি আছে 5.12 এর পৌনঃপুনিক, হ্যাঁ? আচ্ছা, আর পরেরটা আছে কত 3.45, এই যে সমান দিলাম, সদিশ করার নিয়ম হলো কি প্রত্যেকটা সংখ্যার, এই প্রত্যেকটা দশমিক সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান থাকবে, হ্যাঁ অঙ্ক সংখ্যা থাকবে সমান থাকবে। এখানে যদি অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2টা থাকবে, এই জায়গাও 2টা থাকবে।
এই জায়গায় যদি আবৃত্ত অংশ অঙ্ক সংখ্যা 3টা থাকে, এই জায়গাও 3টা থাকে। হ্যাঁ, এখন আমরা হিসাব করবো। দেখো আবৃত্ত অংশ হবে কয়টা আর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা। তাহলে প্রথমে আমাদের ফলো করতে হবে যে দেখবা হলো যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যাটা আছে। অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হলো সর্বোচ্চ অঙ্ক সংখ্যা। অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে কয়টা? একটা। এখানে কয়টা? একটাও নাই। তাহলে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা আছে কয়টা? একটা অনাবৃত্ত অংশে, তাই না? একটা আছে। তাহলে দশমিকের পর অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা? একটি। হ্যাঁ, অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে হলো একটি। আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে এই দেখো এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে 2টা, তাই না? একটা, দুইটা এই 2। আর এখানে অঙ্ক সংখ্যা আছে কয়টা? আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে একটার পর আবৃত্ত পূর্ণবর্তী চিহ্ন আছে না একটা। তো 2 আর হলো 1, 2 আর 1 এর লসাগু কত? 2 আর 1 এর লসাগু কত? 2। হ্যাঁ, এই যে 2 আর 1 এর, তার মানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে আছে 2টা, এখানে আছে একটা। এই 2 আর 1 এর লসাগু যত হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ততটি। 2 আর 1 এর লসাগু 2, তাহলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? 2টি। তাহলে টোটাল কয়টা হলো? যোগ করলে কয়টা হলো? 3টা, তাই না? তাহলে প্রত্যেকটার দশমিকের পরে 3টা করে অঙ্ক থাকবে। কয়টা? 3টা করে অঙ্ক থাকবে। তার মধ্যে অনাবৃত্ত অংশ থাকবে প্রথম একটি আর আবৃত্ত অংশ থাকবে 2টি। তাহলে প্রথমে আমরা অনাবৃত্ত অংশটা লিখবো। হ্যাঁ, লিখবো আগে দশমিকের পর প্রত্যেক অঙ্ক সংখ্যা 3টি, আমরা 3টি বানাই। 5 দশমিক কত আছে? 12। তাহলে লেখে 1 2। এখন আমাদের কি করতে হবে? 3টা বানাইতে হবে না? 3টা বানাবো না, তাই না? 3টা বানানোর জন্য কি আবার রিপিট হবে, 1 দিয়ে শুরু হবে, তাই না? 1 2, তার মানে 12 12 12 করে আসতে হবে, তাই না? 12 আবার 12 আবার 12 এরকম করে আসতে থাকবে। তাহলে আবার 12 যদি আমি লিখতে 12 লাগে আর তো লাগতেছে না, আবার 3 করে লাগবে দশমিকের পরে। ঠিক আছে? আচ্ছা, এইবার এটা করে এবার এটা লিখে আবার 3 দশমিক, আগে দশমিক লিখি 4 5 সোজাসুজি লিখবা, যাতে আমার যোগ বিয়োগ করতে হবে। 4 5 লিখলাম। এখন দেখো আমার 3 ঘর পূর্ণ করতে হবে, দশমিকের পর 3 ঘর। এখন দেখো 5-এর পর পূর্ণপরিক মানে কি? 5 সংখ্যাটা বারবার আসবে, তাই না? তাহলে আমি 5 আরেকবার লিখবো। ঠিক আছে? এই যে তাহলে আমার কিন্তু হয়ে গেল, তাই না? এখন আমরা পূর্ণপরিক চিহ্নটা দিয়ে দিই। সদিশ করা এখন হয় নাই। এবার দেখো আমাদের কি অনাবৃত্ত অংশ থাকবে একটি আর প্রত্যেকটার ভিতরে আবৃত্ত অংশ 2টি। তাহলে অনাবৃত্ত হলে একটি আর আবৃত্ত অংশ 2টি। এই যে 2টার পর আবৃত্ত চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এখানেও তাই। এখন দেখো বিয়োগ করবো আমরা। বিয়োগ করার ক্ষেত্রে দেখো যেখানে পৌনঃপুনিক সংখ্যা দেয়া শুরু হয়েছে, আবৃত্ত দেখছো শুরু হয়েছে, এটা কিন্তু আবার রিপিট হবে। এই 2 5 2 5 আবার আসবে। এখন বিয়োগ করার ক্ষেত্রে এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা কি বড়, তাই না? তাহলে বিয়োগ করার সংখ্যাটা মনে মনে কি ধরি? 1 ধরে নিই না? কিন্তু এখানে পৌনঃপুনিক সংখ্যার ক্ষেত্রে হলো কি করতে হবে আমাদের? এক্সট্রা 2টা পদ্ধতি আছে। আমরা একটা পদ্ধতি দেখাচ্ছি। সেটা হলো যে সংখ্যাটা পৌনঃপুনিক শুরু হবে এখান থেকে শুরু করে আরেকটা অঙ্ক নেবে, 2টা অঙ্ক নেবে। হ্যাঁ, 2 আর এখানে 1 নিলাম। আর এখানে কি আছে? 5, এখান থেকে শুরু হবে 5 আবার 5। তারপর কি করবা? বিয়োগ করে দিবা। ঠিক আছে? এবার আমরা বিয়োগ করি। কত হয় দেখো, এই যে 5 আছে 11 হবে কত হলে? 6 হলে, তাই না? হাতে কত? 1। 5 আছে 11 হবে 6 হলে, হাতে 1। 6 6 6, এখন 6 আছে 12 হবে কত হলে? 6 হলে, তাই না? হাতে কত? 1 1 আবার 5-এর সাথে যোগ হবে। হ্যাঁ, 6 6 আছে 11 হবে কত হলে? 5 হলে, হাতে কত? 1 আবার 6 6 আছে 12 হবে কত হলে? 6 হলে, হাতে কত? 1 এখানে কত? 5। হ্যাঁ, 5 আছে 11 হবে কত হলে? 6 হলে, হাতে কত? 1 দশমিক দশমিক দিয়ে দিলাম, হাতে হলো 1 4 5 থেকে দিলে 1, তাই না? তাহলে আমাদের নিয়ম হলো কি যে দশমিকের পরে কোনো আমাদের সদস্যের কি দশমিকের পরে একটা হলো অনাবৃত্ত অংশ থাকবে আর হলো 2টা হলো আবৃত্ত অংশ থাকবে। তাহলে আমরা এই জায়গা দিয়ে দিই একটু, এই যে সরি একটু দিই, এটা হলো অনাবৃত্ত। এই যে এটার পর কি হবে? পৌনঃপুনিক চিহ্ন হবে আর এটার পর পৌনঃপুনিক চিহ্ন হবে। ঠিক আছে? তাহলে আমাদের বিয়োগ ফল হবে এটা। সুতরাং বিয়োগ ফল সমান সমান কত? যেটা হবে 1.665। এই যে ঠিক আছে, এটুকুলো বিয়োগ ফল। হ্যাঁ, আরেকটা পদ্ধতি আছে 1 বিয়োগ করা। এটুকু আমরা যদি নাও লিখি, আমরা আরেকটা পদ্ধতি আছে, এখান থেকে আমরা 1 বিয়োগ করে করবো। এটা বিয়োগ করার পর 1 বিয়োগ করবো হলো যে এইটা ছোট হলে, এটা উপরটা ছোট হলে 1 বিয়োগ করা লাগে। এটা আরেকটা পদ্ধতি। যাক, এই পদ্ধতিটা তোমরা এই পদ্ধতিতে করবা। সবসময় 2টা ডিজিট নিয়ে নেবা, যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে। আমরা যোগের আরেকটা অঙ্ক আছে দেখাবো। তাহলে আমাদের উত্তর আসতেছে কত? 1 দশমিক কত আছে আমাদের?
এই যেটা আছে না 1.665 11 ও আসতেছে। ঠিক আছে, আমরা আরেকটা সদিশি ক্ষেত্রে যাই। আবার সদিশ করবো আরেকটা যোগের একটা আমরা শিখাই। যোগের যোগের হলো 12 নম্বর অঙ্কটা দেখি আমরা। নাম্বার 12 আছে কত 0. সদিশ করবো। দেখো যোগ বিয়োগ করলে সদিশ করতে হবে। প্রথম অঙ্কটা আমরা সদিশ করবো। দেখো 12 নম্বরে একটু নিচে করি। 12 0.48 8-এর পর অনুগুণিক সদিশ করতে হবে। যোগ বিয়োগ করলে সদিশ করে নিতে হবে আগে। তারপর আছে কত 0.134 3-এর পর পৌনঃপুনিক 4-এর পরও পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে আমরা সদিশ করার নিয়ম শিখলাম কি, যে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে। এখানে আছে একটা, এখানে একটা, সর্বোচ্চ একটা আছে, তাই না? এখানে যদি দুইটা থাকতো তাহলে 2 নিতাম। অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2টি, তাহলে 2টি হতো। এখানে একটা আছে, এখানে একটা, সর্বোচ্চ একটা আছে, তার বেশি নাই। তাহলে অনাবৃত্ত অংশে এখানে লিখি, অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? একটি। আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? দেখো আবৃত্ত অংশ এখানে আছে কত 2। আবৃত্ত আছে এখানে দুইটা অঙ্কের পরে, আর এখানে হলো একটা অঙ্ক, তাহলে 2 আর এখানে আছে একটা, তাহলে 2 আর 1 লসাগু কত 2। এই নাও দাও 2টি হচ্ছে, তাই না? তাহলে মোট কয়টি হচ্ছে দশমিকের পর অঙ্ক সংখ্যা ছিল 3টি। তাহলে প্রত্যেকটি সংখ্যার, এই প্রত্যেকটি দশমিক সংখ্যার আমরা দশমিকের পরে অঙ্ক সংখ্যা বানাবো কয়টা? 3টা। তাহলে আমরা 3টাকে বানাই। তাহলে 0.48 8-এর পর কি আছে পূর্ণপূর্ণিক, তো এখন দিব না, আমার 3 ঘর পূরণ করতে হবে। তাহলে 4 8 8-এর পর পূর্ণপূর্ণিক মানে কি 8 সংখ্যাটা বারবার আসবে, তাই না? তাহলে আরেকটা 8 লিখে দিলাম আমরা, তাহলে 3 ঘর হয়ে গেল। আচ্ছা, আবার এটা করি আমরা। এখানে আছে 0.134। দেখো এখানে আমার 3 ঘর করাই আছে, তাই না? 3 ঘর, দশমিকের 3 ঘর আছে। এখন আমরা পৌনঃপুনিক এবার চিহ্নটা শেষ করি। অনাবৃত্ত আবৃত্ত অংশ কাজটা করি এবার। হ্যাঁ, প্রত্যেকটা অনাবৃত্ত অংশের অঙ্ক থাকবে একটা, আর আবৃত্ত অংশ থাকবে কয়টা? 2টা। এই যে দিলাম, এই যে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাও তাই। আমাদের কিন্তু সদিশ করা হয়ে গেল, তাই না? সদিশ করলাম। এইবার কি করবো? যোগ করবো, তাই না? যোগ, এই যে এটার আবার আর পদ্ধতি দুইটা। আমরা সেই বিয়োগটা যে পদ্ধতি করছি এই পদ্ধতি দেখাই। এখানে আবার দেখো যোগ করলে দেখো 28 হয় 12 হয়, তাই না? 12 আমরা মূলত এই দুটা যোগ করতে, যে পূর্ণপূর্ণিক শুরু হয়েছে কি 8 আর 3 11, তাই না? 11 জন হাতে কত হয়? 1 11 1 হাতের 1, এই 11 আর হাতের 1 12 হয়ে যায়। হ্যাঁ, 8 আর 3 11 1, আবার এখানে কত অতিরিক্ত যোগ করতে হবে পদ্ধতি। হ্যাঁ, আমরা ওটা দেখাবো না, আমরা করতেছি। দেখো এখানে যেটাতে পূর্ণপূর্ণিক শুরু হবে এখান থেকে শুরু করে আমরা এখান এই অঙ্ক আর এখান থেকে 2টা অঙ্ক নিতে হবে। এখানেও 8 88 দিলাম। আবার এটা দাগ দিয়া কি করো, এখানে 3 এবং 4, 3 এবং 4। দেখো ওই যে হাতে 8 আর 3 11 হয়, ঠিক আছে? এই হাতের যে আবার 1 যোগ হয়, ওই পদ্ধতিতে নিচে আবার এই দুটো যোগ করে নিয়ে নিচে আবার 1 যোগ করে অতিরিক্ত। হ্যাঁ, ওখানে আবার সাইড নোট দিতে হয়। ওইভাবে না, আমরা এইভাবে সহজ। পৌনঃপুনিক শুরু হয়েছে কত, এটা দিয়ে এখানে 2 অঙ্ক লিখবা। যোগ বিয়োগের ক্ষেত্রে একই সিস্টেম। এখানে কত 3 4, তাই না? 3 এবং 4 2টা ডিজিট লিখবা। আরো থাকলে আমরা 2টাই নিতাম, যদি আরো থাকতো এখানে 2টাই নিতাম। এবার আমরা নর্মাল বিয়োগ করে কত যোগ করবো, তাই না? এটা যোগ, তাই না? এটা কি যোগের অঙ্ক? তাহলে আর থাক 28 কত 12 কত 2, তাই না? এই যে হাতে কত 1, 3 1 4, 28 12 12 2, হাতে আমার 1 5, 18 5 13, 13 কত 3, হাতে কত 1 4, 28 12 12 2, হাতে আমার 1 1 1 2, 4 কত 6.0। আচ্ছা, আমরা একটু নিচে লিখি। আমাদের আবার কত আছে 623 হয়েছে না? 0.623, 0.623, এটার আমাদের ফলাফল হয়েছে, তাই না? এখন আমাদের সেই কাজটা শেষ করি। অনাবৃত্ত অংশ থাকবে একটা, আর আবৃত্ত অংশ থাকবে কয়টা? 2টা। তাহলে সুতরাং কি লিখবা? যোগফল কত হইলো আমাদের? যোগফল সমান সমান 0.623 পৌনঃপুনিক। দেখো এটা কোন দাগ আছে? কয় নম্বর? 12 নম্বর না? 0.623 পৌনঃপুনিক 0.6 না? তাহলে হচ্ছে কয়টা? এই যে 0.623 পৌনঃপুনিক। দেখছো এটা?
আচ্ছা, এইবার আমাদের একটা ভাগ একটা গুণ করব, 15 নম্বর করবো, তাহলে শেষ। এইবার চলে যাব হলো 13। এই পৌনঃপুনিকের বেসিক পৌনঃপুনিক সংখ্যা সম্পর্কে আমার ধারণা থাকলে এগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। 0.2 এর পর পৌনঃপুনিক ভাগ 0.04 এর পৌনঃপুনিক এগুলো একটু কত, তাই না? আমরা করি। দেখো প্রথম পুরো সংখ্যাটা লিখলাম, এরকম আমি কি 0 লিখতে হবে না, একটা সংখ্যার পর পৌনঃপুনিক আছে, তাহলে একটা 9 দ্বারা ভাগ, দশমিক ডানে পৌনঃপুনিক বামে কোনো অঙ্ক নাই, 9 এর পরে আমার 0 তাহলে লাগতেছে না। তারপর দিব কত ভাগ, আবার এটা লিখলাম, পুরো সংখ্যা কত হয় 4। এবার কি পৌনঃপুনিকের বামে হ্যাঁ কোনো সংখ্যা হয় 0 আছে, 0 বিয়োগ করলাম না, কতগুলো সংখ্যার পৌনঃপুনিক, একটা সংখ্যার পর একটা 9। এবার লিখবো যে দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য আছে, কয়টা? একটা। দশমিকের ডানে আর পৌনঃপুনিকের বামে একটা অঙ্ক আছে, তাহলে একটা 0 নয়। এবার আমরা কাজটা শেষ করি। 2/9 গুণটা উল্টাই দেই, ভাগ থাকলে গুণ নাকি 4। এবার করি 9 10 90 নাকি, 2 2 4, এটা কত হয় 2 2 5। ফলাফল আসলে কত আমাদের 5। 5 5 5 না, 5 আছে। এই যে গ নম্বর, তাই না? এই যে গ নম্বর 5। নাম্বার 14 নম্বর, নাম্বার 14 চলে যাই। কি আছে দেখো, এটা তাই 0.3 এর পর পৌনঃপুনিক গুণ, একই গুণ ভাগ থেকে একটা করলেই হয়। হ্যাঁ, গুণ আর ভাগ একই সিস্টেম, ভাগ করে গুণ উল্টা দিলেই শেষ, একই কাজ। তারপর একে দেখো, এটা কত হয় 3 কত হবে 9 হবে, তাই না? গুণ এরকম কত 6/9, এতো 3 কাটাকাটি করেও নিতে পারো, সমস্যা নাই। আমি এনটি কাটাকাটি করে দিই, 3 3 9, হ্যাঁ 3 2 6, কাটাকাটি যায় 2/9। দেখো 2/9, তাই না? 2 এর 9 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো 0 পয়েন্ট সামথিং আছে, তাহলে আমরা এটা ভাগ দিয়ে দেখি। হ্যাঁ, 2 রে ভাগ দিই আমরা, 2/9। দেখো 2 রে যদি 9 দিয়ে আমরা ভাগ দিই, ক্যালকুলেটরে আসতেছে 0.22222 আসতেছে, তাই না? এটা আমরা সংক্ষেপে কি লিখতে পারি, একই সংখ্যা বারবার আসলে তাহলে আমরা লিখতে পারি 0.2 এর পর পৌনঃপুনিক, তাই না? দুই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, আবৃত্তি হচ্ছে, তাই না? আবার আসতেছে 0.2 এর পর পৌনঃপুনিক, তাহলে এটা কোনটা হবে? 14 হলো কি খ। আচ্ছা, নাম্বার 15। 15 নম্বরটা আমরা একটু দেখি। নাম্বার 15 নম্বর আছে, একটু দিকে লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে। 15 নম্বর আছে কি, এবিসি বাস্তব সংখ্যা। আমরা তো বাস্তব সংখ্যায় বুঝি নাকি, সকল মূলত অমূল্য সংখ্যাকে একত্রে কি বাস্তব সংখ্যা, তাই না? আর অবাস্তব সংখ্যা কোনগুলা? রুটের ভিতরে ঋণাত্মক হলে কি হয়? অবাস্তব সংখ্যা, তাই না? কাল্পনিক সংখ্যা। আচ্ছা, প্রথমে বলছে এবিসি বাস্তব সংখ্যা এবং a লেস দেন বি হলে নিচের কোন কোন ঘটনাগুলো সত্য হবে? এই যে তিনটা অপশন না, a লেস দেন বি। দেখো, আমরা যদি সংখ্যা দেওয়া শেখাই এমনিও তোমাদের একটা ধারণা দিব, a লেস দেন বি এই ধরনের সংখ্যার ক্ষেত্রে দেখো ওরা বলেছে a লেস দেন বি প্রশ্ন, তাই না? আচ্ছা, এ বি থেকে ছোট ধরে নিলাম আমরা এর মান 1, ঠিক আছে, আর বি এর মান কত ধরে নিলাম, এর মান ধরি, এর মান হলো 1, বি এর মান কত 2, ঠিক আছে। আচ্ছা, এইবার 1 নম্বর অপশনে এসি লেস দেন 1 নম্বর কি আছে দেখো, এসি লেস দেন বিসি, তাই না? আর সি এর মান কি পজিটিভ সংখ্যা। আমরা জানি কোন সংখ্যা, দেখো আচ্ছা আমি দুইভাবে শিখাই। প্রথমে আছে কত এসি লেস দেন বিসি, তাই না? আচ্ছা, সি এর মান 0 থেকে বড়, ধরো সি এর মানও ধরো রাখলাম, সি গ্রেটার দেন 0, তাহলে এখানে সি গ্রেটার দেন 0 বলতে কি, এখান দিয়েছিল সি গ্রেটার দেন 0, তাই না? তাহলে ধরি সি এর মান কত, ধরি সি এর মানও কত, ধরো 3 ধরলাম, এসে আমার ধরো 1 2 3, সি এর মান 0 একটা বসাই দিলাম। দেখো এর মান কত 1, সি এর মান কত 3, লেস দেন বি এর মান কত 2 ইন্টু সি এর মান কত
যদিও সংখ্যার ক্ষেত্রে গুণ চিহ্ন দেওয়া ভালো, এখানে আমরা গুণই বুঝাচ্ছি ডট দিয়ে, তারপর দিয়ে দিলাম সি এর মান কত 3, কত হয় 3 ইজ গ্রেটার দেন 6, তার মানে এটা কি সত্য, তাই না? সত্য। তোমরা এটা কি জানো নাকি যে এ লেস দেন বি, ধরো আরেকটা এটা অন্য সিস্টেমে দেখা, তার মানে এটা কি ঘটনাটা কি, এটা কি সত্য, এটা তো লোকে, হ্যাঁ। আরেকটা জিনিস বোঝায়, দেখো এ লেস দেন বি, এ লেস দেন বি, আচ্ছা এ লেস দেন বি, তাহলে ধরে নিলাম হলো এর মান 2, এটা হলো 6 দিলাম। আচ্ছা একই সংখ্যা যদি দুই পাশে যদি গুণ করি, সংখ্যাটা কিন্তু ধনাত্মক করতে হবে, কিন্তু একই সংখ্যা যদি দুই পাশে গুণ করি তাহলে কি বড়টা বড়ই হয়, ছোটটা ছোটই হয়, তাই না? দেখো সি এর মান, এটা সি গুণ হয়েছে না, সি এর মান একটা ধনাত্মক সংখ্যা, দেখো সি এর মান কি একটা ধনাত্মক সংখ্যা, ধরো সি এর মান এই জায়গা 3, এই জায়গা 3 গুণ করলাম, কত হয় 6 ইজ গ্রেটার দেন 12, এটা সবসময় 12ই হয়। তার মানে কোনো যদি সম্পর্ক থাকে, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন এর, যদি ধনাত্মক সংখ্যা যদি গুণ করি তাহলে কি যে বড়টা বড়ই থাকবে, ছোটটা ছোটই থাকে, সেই হিসেবে দেখো এটা সত্য হয়। সেই হিসেবে তুমি যদি জিনিসটা ধারণা জানা থাকে তাহলে এভাবে, আর যদি তোমার না থাকে তুমি এভাবে সংখ্যা ধরে নিয়ে টেস্ট করবা, ঠিক আছে? তাহলে দুইভাবে আমি দেখাই দিলাম। আচ্ছা তারপর একটা 1 নাম্বার তাহলে কি আমাদের হচ্ছে নাকি, 2 নাম্বার কি বলছে এ, আচ্ছা 2 নাম্বার বলছে যে এসি, দেখো এসি গ্রেটার দেন বিসি, যখন সি এর মান 0 থেকে ছোট। আচ্ছা সি এর মান 0 থেকে, ধরো এর মান কত, এর মান এটাই ধরবো, হ্যাঁ, ধরো এর মান কত 1, সি এর মান এবার দেখো, এবার কি শর্ত কি দিছে, সি লেস দেন 0, সি এর মান 0 থেকে ছোট ধরে নিলাম, ধরি তাহলে কত সি এর মান 0 থেকে ছোট, তাহলে ধরি সি সমান সমান -1, ঠিক আছে? এবার দেখো সি এর সাথে গুণ করলাম, এই যে -1 ইজ গ্রেটার দেন, বি এর মান কত ছিল 2, 2 এর সাথে সি এর মান গুণ করে দিলাম কত -1, তাহলে -1 ইজ গ্রেটার দেন -2। তাহলে আমরা জানি না -1 কি -2 কি বড় না, সংখ্যা রাখায় কে বড়, কে কার বামে, এলো -1 -2, সংখ্যা রাখায় যে বামে অবস্থা সে হলো ছোট না, আর যে ডানে থাকে সে হলো বড়, তাহলে কি এটা কি সত্য, ঠিক আছে? এটা সত্য। এটার আবার শর্টকাট টেকনিক কি, তুমি এটা মনে রাখবা যে ধরো এখানে অপশনটা কি ছিল আমাদের, এ লেস দেন বি ছিল, মূল পদক ছিল এ লেস দেন বি। আচ্ছা ঋণাত্মক সংখ্যা গুণ করলে ছোটটা বড় হয়ে যায়, বড়টা ছোট হয়ে যায়, ঋণাত্মক সংখ্যা গুণ করলে, দেখো এটা এর ধরলাম এর মান 2 আর হলো বি এর মান কত 4 ধরলাম, ঠিক আছে? এটা শর্টকাট টেকনিকে। তাহলে ঋণাত্মক সংখ্যা যদি আমি গুণ করি, ঋণাত্মক সংখ্যা একই সংখ্যা, সি এর মান কত ঋণাত্মক সংখ্যা, তাই না? এটা কি বলছে 3 নম্বর, তাই না? তো এটা 2 নম্বরটার কথা বলতেছি। দেখো একই সংখ্যা গুণ করছে, ঋণাত্মক সংখ্যা যদি দুই পাশে গুণ করা হয় তাহলে ছোটটা বড় হয়ে যায় আর বড়টা ছোট হয়ে যায়। দেখো সি এর মান কত দেবো -1, সি সমান সমান কত -1, এটাই ধরতেছি, হ্যাঁ -1 হলে -1 ধরে, দেখো একই কথা। দেখো এখানে এখানে কত ছিল 2, দেখো এর সাথে কি সি গুণ হয়েছে না, এটার সাথে সি গুণ হয়েছে, সি গুণ হয়েছে, তাই না? সি এর মান কত -1 গুণ করে, দেখো 2 এর সাথে যদি আমি -1 গুণ করি, আবার 4 এর সাথে ওকে -1 গুণ করলাম, দেখো ওই যে সি গুণ হয়েছে, কিন্তু দেখছো এটার সাথে সি, এটার সাথে সি এর মান আমি গুণ করে দিলাম, গুণ করলে কত হয় -2, আর লেস দেন কত হয় -4। আসলে কে বড় কত দিই, এটা বড়, এটা বড়, এটা বড় না, এই যে, তাহলে কি বলো দেখছো, তাহলে কি হয় এসি না, তাহলে কি হয় এসি ইজ গ্রেটার দেন বিসি হয়, তাই না? এ ছোট, দেখছো এটার সাথে যদি আমি ঋণাত্মক সংখ্যা গুণ করার কারণে, এটা ছিল ছোট এটা ছিল বড়, ঋণাত্মক সংখ্যা গুণ করলে দেখো সি একটা ঋণাত্মক সংখ্যা ছিল, কিন্তু দেখছো এর সাথে গুণ করার কারণে এটাই বড় হয়ে গেছে আর বিসি কি হয়ে গেছে ছোট হয়ে গেছে। এটা তোমার যদি ধারণা থাকে তাহলে তুমি পারবা, ঋণাত্মক সংখ্যা গুণ করলে ছোটটা বড় হয়ে যায়, বড়টা ছোট হয়ে যায়। তাহলে দুইও সত্য, এটা হচ্ছে, এটাও সব সত্য নাকি। নাম্বার 3, 3 নম্বর আবার কি ওই ইসের ক্ষেত্রে, ওই ধনাত্মক সংখ্যা গুণ করলে বড়টা বড়ই থাকে আর ছোটটা ছোটই থাকে, আবার একই সংখ্যা, তখন এ লেস দেন আমাদের বি ছিল, এ লেস দেন বি, আবার যোগের ক্ষেত্রে যোগ করো আর বিয়োগ করি একই থাকবে, যেমন একই সংখ্যা যদি দুই পাশে আমি কি করি যোগ করি বিয়োগ করি, আর তাহলে একই থাকে, দেখো ছোটটা ছোট থাকে, এর সাথে কি সি যোগ করছে, বি এর সাথে সি যোগ করছে, মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? দেখো এই অপশন ছিল, তাই না? এটা সি যোগ করছে, তুমি তুমি ধরে নিলাম আমরা এর মান 1, বি এর মান কত 2, ঠিক আছে? সি এর মান যাই হোক ধনাত্মক আর ঋণাত্মক ওটা কোনো সমস্যা নাই। ধরো তুমি দেখো এর মান আমরা বসাই কত, এর মান কত ছিল আমার ধরছি কত 1, সি এর মান কত ধরবা, সি এর মান যাই ধরো, তুমি ধরো সি এর মান ধরো 5 ধরলাম,
ধরো ইচ্ছা মতো, নেগেটিভ দিলেও সমস্যা নাই, পজিটিভ দিলেও সমস্যা নাই। 1 যোগ 5 বিয়োগ কত ছিল 2, 5 6 গ্রেটার দেন 7। তাহলে সবসময় এটা কি বড় হচ্ছে, তাহলে এসি প্লাস গ্রেটার দেন, এটা কি সত্য না? তার মানে ঘটনাটা সত্য। বুঝছো? সংখ্যা তো টেস্ট করতে পারো, আর এমনি বোঝা যায় যে a লেস দেন b। ঠিক আছে, তার মানে একই সংখ্যা যদি যোগ বা বিয়োগ করা হয় সম্পর্ক প্রতীকে, তাহলে কি হয়, ছোটটা ছোটই থাকে, বড়টা বড়ই থাকে, যোগ বিয়োগ একই। আর গুণের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যা গুণ করলে বড়টা বড়, ছোট ছোট, শুধু ঋণাত্মক সংখ্যা গুণ করলে ছোটটা বড় হয়ে যায়, বড় সংখ্যাটা ছোট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কোনগুলা সত্য হবে? তাহলে তিনটাই সত্য, ক খ গ তিনটাই সত্য হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অধ্যায়ের আপাতত এগুলা হলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলা সম্পর্কে ধারণা থাকলে তুমি বাকিগুলা পারবা, এগুলা থেকে আসবে পরীক্ষা। ঠিক আছে, এগুলো ভালো মতো করলে হয়ে পাবা। পরবর্তীতে আমরা এর সাথে আরো কিছু, যদি পরে সময় থাকে, কিছু অ্যাড করবো পরবর্তীতে। এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবা। ঠিক আছে, এবং পরবর্তী সব অধ্যায়ের এমসিকিউ গুলাই পাবা।